গঙ্গা সাগরে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সোজা বাসে করে চলে যাচ্ছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আর কিভাবে কি যাবে তোমরাও সম্পূর্ণ বিবরণ এই ভিডিওতে দিতে চলেছি। দেখো, এখন বাজে রাত্রি 12টা আর রাস্তায় পেরিয়ে এগিয়ে যাচ্ছি সোজা গঙ্গাসাগরের উদ্দেশ্যে। এটা রিজার্ভ বাসে করে আমরা রওনা দিচ্ছি আর তোমাদের সাথে আরো কি ভাবে যাওয়া যায় সবটাই শেয়ার করতে থাকছি। দেখে বুঝতে পারছো আমরা এখন কলকাতার মধ্যে ঢুকে গেছি আর ভোর ভোর নাগাদ সোজা পৌঁছে যাব কাকদ্বীপে। এবার পুরোপুরি গঙ্গাসাগর যাত্রার কিভাবে কি প্ল্যান করবে তার সম্পূর্ণ বিবরণ দিতে চলেছি। কিভাবে যাবে, কোথায় থাকবে, কি করবে, কি দেখার জায়গা আছে, সমস্ত কিছুর বিবরণ দিতে চলেছি। এখন বাজে রাত 3:30 আর এই যে আমার ঘুম ভেঙে গিয়েছে আর বাইরে দিয়ে দেখছি বাজে সকাল 6:30 আর তার মধ্যেই আমরা পৌঁছে গেছি কাকদ্বীপের ভারত সেবাশ্রম। এখানে বিভিন্ন জায়গার থেকে বাস এসেছে, বিভিন্ন জায়গার মানুষই এসেছেন এখান থেকে সোজা যাওয়া হবে গঙ্গাসাগর। এবারে গঙ্গাসাগর যাব, তাহলে কাকদ্বীপে কেন এলাম? বন্ধুরা, তোমরাও যারা আসবে জেনে রাখো, গঙ্গাসাগর পর্যন্ত ডাইরেক্ট কিন্তু বাস বা ট্রেনে যাওয়া যায় না। বাস বা ট্রেনে এলে এখানে কাকদ্বীপে বা নামখানাতেই নামতে হবে। বন্ধুরা, এখন আমরা ভারত সেবাশ্রমে পৌঁছে গেছি। এখানেই একটু রেস্টের ব্যবস্থা হয়েছে আর এমনি ফ্রেশ হওয়ার মতো মোটামুটি জায়গা আছে। আর যতগুলো বাস এখানেই প্লেসে পার্কিং হয়েছে। তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি। গঙ্গাসাগর যাওয়ার আগে এখানে জাস্ট একটু ফ্রেশ হয়ে নেওয়ার জন্য হল্টে গাড়ি বাস যেভাবে আসবে রেখে তারপরে ভেসেলে করে গিয়ে ওই পারে গঙ্গাসাগরে যাওয়া যাবে। অনেকের এখানে রান্নার ব্যবস্থা আছে, তারা এখানে অনেকে রান্না ব্রেকফাস্ট এইসব বানাচ্ছে বিভিন্ন রকম। অনেকে শুধু ফ্রেশ হতে এসছে, অনেকে আবার রান্না বানিয়ে ব্রেকফাস্ট করে যাচ্ছে। তো আমাদের প্ল্যান হচ্ছে এখন সোজা গঙ্গাসাগরে গিয়ে পুজো দিয়ে তারপর ওখানেই ফ্রেশলি ব্রেকফাস্ট করা হবে। সকাল সকাল আমরা এখানে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর বন্ধুরা, এখানে কম পয়সায় থাকার জন্য ঘরও রয়েছে আর যারা ভারত সেবাশ্রমে দীক্ষিত আছেন তারাও এখানে থাকতে পারে। লট নম্বর 8-এ আমরা নেমে গেছি টোটো থেকে। ভারত সেবাশ্রম থেকে লট নাম্বার 8 লাগলো হচ্ছে 10 টাকা করে প্রতিজনে। এরপর উঠবো ভেসেলে, তোমাদেরকে দেখাচ্ছি। জায়গাটা তো বেশ সুন্দর। জায়গাটা সত্যিকারে খুবই সুন্দর লাগছে। আর এই যে আমরা লট 8-এ পৌঁছে গেলাম। লট নম্বর 8-এ আমরা চলে চারপাশের দৃশ্যটা দেখো বন্ধুরা, কি অপূর্ব সুন্দর। এখানে প্রত্যেকের খুবই কম মানের টিকিট লাগে। এখন লট 8-এর জেটি ঘাটে যাচ্ছি। ঢুকে গেছি জায়গার মধ্যে টিকিট কেটে। দারুণ লাগছে জায়গাটা। প্রত্যেকের টিকিট লাগে 10 টাকা 11 টাকা এইরকম। আর সিজনে একটু হেরফের হতে পারে। এখানে লঞ্চ ভাড়া খুবই কম দামের আর নিত্যযাত্রী থেকে পুণ্যার্থীর দল সবাই এভাবেই যাতায়াত করেন। বন্ধুরা, সামনে দেখো ভেসেল দেখা যাচ্ছে। আমরাও এগিয়ে যাচ্ছি, সোজা ভেসেলে চেপে যাব। বন্ধুরা, এই যে ভেসেলের জায়গায় চলে এলাম আর দেখো জায়গাটা কাছ থেকে কি অপূর্ব লাগছে। এই ভেসেল পুরো ভর্তি, মারাত্মক ভিড় এইখানে। এই ভেসেলটা পুরো ভর্তি হয়ে গেছে। দেখো, বাইরে বেরিয়ে যেতে হবে। এই যে ভেসেল ছেড়ে দিচ্ছে একটা সাইবেরিয়ান পাখি। যেহেতু ভেসেলের জায়গায় ভেসেল ভর্তি হয়ে গিয়েছে, সেই জন্য আমাদেরকে আবার বলা হলো একটু দূরে গিয়ে, মানে যেখানে এই ব্রিজটা আছে এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি আর আমরা একটু আগের গেটে আছি, যেহেতু এর পরের ভেসেলটাতেই আমরা চেপে যাব। আর এই মধ্যে দেখো পিছনে কত ভিড় হয়ে গিয়েছে। বিভিন্ন ধরনের লঞ্চ যাতায়াত করছে। এই জায়গাটা পুরো সুন্দরবনের মতো লাগছে। বিভিন্ন রকম লঞ্চ দেখতে ব্যস্ত হয়ে গেলাম আর তার মাঝেই এখানে হঠাৎ করে দেখতে পেলাম একটা সাপ কিলবিল করছে। সবাই সেটাই দেখছে, আমারও চোখ চলে গেল ওই দিকে। আমাদের ভেসেলের টাইম হয়ে গেছে, সেই জন্য দেখো বন্ধুরা, ওই ভেসেলের দিকেই সবাই এগিয়ে যাচ্ছে। চেপে গেলাম ভেসেলে
আর এই যে সুন্দর গাংচিল বা সাইবেরিয়ান পাখি দুর্দান্ত সুন্দর লাগে। এই গাংচিলি নিয়ে যায় প্রত্যেকটা ভেসেলকে গঙ্গাসাগরের দিকে, খুব সুন্দরভাবে গঙ্গাসাগরের দিকে সবাইকে নিয়ে পৌঁছিয়ে দেয়। অপূর্ব সুন্দর। আর এখানে পাখির খাবার পাওয়া যাচ্ছে, 10 টাকা করে প্যাকেট বিক্রি হচ্ছে, সবাই পাখির খাবার দিচ্ছে। আর পাখিগুলোও দেখো কি সুন্দর করে ভেসেল ঘিরে নিয়ে যাচ্ছে সবাইকে। এই ভেসেলে ভীষণ ভিড়, কিন্তু তা সত্ত্বেও বসার জায়গা পেয়ে গেছি প্রথম দিকেই ছিলাম বলে। বন্ধুরা, যারা তোমরা এইভাবে ভেসেলে করে গঙ্গাসাগরের পথে রওনা হবে তারা কিন্তু একটু সকাল সকাল এসে পৌঁছবে। কাকদ্বীপ বা নামখানা পর্যন্ত বাসেও আসা যায়, বা শিয়ালদার থেকে ডাইরেক্ট ট্রেন আছে। শিয়ালদার থেকে কাকদ্বীপ বা শিয়ালদার থেকে নামখানা ডাইরেক্ট লোকাল ট্রেন রয়েছে। ওখানে এসে এই লট নম্বর 8 কাকদ্বীপের যে জেটি ঘাট আছে সেখান থেকে সুন্দর এই ভেসেল করে পৌঁছে যাওয়া যাবে কচুবেড়িয়া। কচুবেড়িয়া পর্যন্ত ভেসেল। তারপর গঙ্গাসাগর যেতে হলে ওখান থেকে কিন্তু আরো কিছুটা পথ যেতে হবে ভ্যানে করে বা কোনো গাড়ি বুক করে। এই জায়গাটা দেখে নাও বন্ধুরা, কি অপূর্ব সুন্দর লাগছে। কাকদ্বীপের লট নম্বর 8 থেকে কচুবেড়িয়া পর্যন্ত এই পথ কিন্তু সত্যিকারে ভারী সুন্দর। এখানে এসে একবার অভিজ্ঞতা অবশ্যই অর্জন করা উচিত সকলের। সত্যিকারেই মনে হচ্ছে না আসলে কিছু অভিজ্ঞতার কমই রয়ে যেত। খুব ভালো লাগছে, অসাধারণ লাগছে। এই যে এই পাখির খাবার এনার কাছ থেকেই কিনে কিনে সবাই পাখির খাবার দিচ্ছে। গঙ্গাসাগরের যাত্রীদের মধ্যে লক্ষ্য করলাম বাঙালিদের থেকে অবাঙালিদের সংখ্যা বেশি। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসেছেন পুণ্য অর্জনের আশায়, আর বাঙালিরাও আছেন। অনেকেই বিভিন্ন নাম গান করছেন। একটু যারা বয়স্করা পুণ্য করতে এসছেন সবাই মিলে গান করছেন ঠাকুরের, খুবই ভালো লাগছে। আর এই যে আমিও এখানে কিছু পাখির খাবার দিয়ে দিচ্ছি, খুবই মজা লাগছে। দেখতে যেমন ভালো লাগছে আর পাখিদের খাবার দিতেও খুবই মজা লাগছে। পাখিরা আরো ঘিরে ঘিরে চলে আসছে। গঙ্গাসাগর এমন এক জায়গা যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা আসেন। আর মকর সংক্রান্তিতে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড় হয়। এই সময় ভেসেল, রাস্তাঘাট সমস্ত কিছু একদম পুণ্যার্থীতে ভরে থাকে। মকর সংক্রান্তির বিশেষ গুরুত্ব রয়েছে এই গঙ্গাসাগরে। পৌরাণিক কাহিনী অনুযায়ী শিবের জটা থেকে বের হয়ে পৃথিবীতে প্রবাহিত হয়ে চলেছে গঙ্গা নদী। আর মা গঙ্গার পুণ্যস্পর্শে বেঁচে ওঠেন সাগর রাজার 60,000 পুত্র। কপিল মুনি অভিশাপ দিয়েছিলেন সাগর রাজার সন্তানদের, যেই কারণে সাগর রাজার সন্তানরা ভস্ম হয়ে গিয়েছিলেন। কিন্তু মকর সংক্রান্তির গঙ্গার সংস্পর্শে বেঁচে ওঠেন সাগর রাজার 60,000 পুত্র, যে কারণে মকর সংক্রান্তির দিন খুবই পুণ্য বলে মনে করা হয়। বন্ধুরা দেখো, দেখতে দেখতে আমরা চলে এলাম গঙ্গাসাগরে। এখানে লেখাই আছে মিলন তীর্থ গঙ্গাসাগর। যেহেতু এই কচুবেড়িয়াই হলো গঙ্গাসাগর যাওয়ার জন্য মূল জেটি, সেই জন্য এখানেই লেখা আছে মিলন তীর্থ গঙ্গাসাগর। আর এই যে সামনে সুন্দর একখান গেট করা আছে, তারপরেই আমরা ডাব খেয়ে নিলাম। এখানকার ডাব ভীষণ সুন্দর খেতে। বন্ধুরা তোমরাও এসে অবশ্যই ডাব খেয়ে নিও প্রত্যেকে, খুবই ভালো টেস্ট। আমরা কচুবেড়িয়াতে নেমে গেছি। এরপর এখান থেকে গঙ্গাসাগর যাব। এখান থেকে বাস, বিভিন্ন রকমের ছোট ছোট গাড়ি সব রকমই যাই। দেখি কিভাবে যাওয়া যায়, তোমাদের সাথে শেয়ার করতে থাকি। খেয়ে নিয়ে এইবার আমরা এগিয়ে যাচ্ছি ভ্যান ধরতে। এই কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর হলো 30 কিলোমিটার। ভ্যান ধরে নিলাম। প্রত্যেক ভ্যান 200 টাকা যাওয়া আসা মিলিয়ে। বিভিন্ন যখন পুজো চলে বা কোনো স্পেশাল তিথিতে এই দামের হেরফের হতে পারে। একটা ভ্যান করে পুরো এখানে চলে যেতে হয় গঙ্গাসাগর পর্যন্ত, আর সেই ভ্যানে ফিরে আসার ব্যবস্থা রয়েছে। আর বন্ধুরা, এই যে কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর পর্যন্ত রাস্তাটা দেখো, জাস্ট অসাধারণ। আর পাথর, সাগর, রুদ্রনগর এইরকম অনেক মধ্যে মধ্যে জায়গা রয়েছে। দেখতে দেখতে পৌঁছে গেলাম পুণ্যধাম গঙ্গাসাগরে। হ্যাঁ, এই সেই পুণ্যধাম গঙ্গাসাগর। নেমে গেছি গঙ্গাসাগরে, এরপর স্নান করব। জায়গাটা বেশ ভালোই লাগছে। চারিদিকে বাঁধানো এবং সুসজ্জিত পথ করা আছে, বেশ সুন্দর। দেখো বন্ধুরা, এই সুন্দর রাস্তা দিয়ে আমরা কিন্তু প্রথমে ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, এখন গঙ্গাসাগরে স্নানের জন্য যাচ্ছি ঘাটে। আর এখানে চারিদিকে বেঁধে দিয়েছে, প্রচন্ড রোদ, এখন খুবই গরম করছে। আর যে জায়গায় ভ্যান থেকে নামিয়েছে সেখান থেকে টোটো করেও আসা যায় বা হেঁটেও আসা যায়। টোটো করে জনপ্রতি 40 টাকা করে। আর এমনি হেঁটেও খুব বেশি দূর না, 600 মিটার মতো। তবে রোদের মধ্যে হাঁটা একটু কষ্টকর, সেই জন্য ছাতা নিয়ে হাঁটাটা বেটার। জায়গাটা দারুণ লাগছে, চারপাশটা বেশ সাজানো গোছানো।
দুই ধারে গাছগুলো সত্যি অতুলনীয়। সমুদ্রের দিকে এগিয়ে আসতে এরকম সুন্দর সুন্দর দোকান বসেছে, কিন্তু এই যে এখানে প্রচুর নোংরা চোখে পড়ছে, আবর্জনা। কিছু করার নেই, এইসব জায়গায় প্রচুর ভিড় হয় আর এইভাবেই আবর্জনা স্তূপ পড়ে আছে। আমাদেরকে এই ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে, আমাদেরকেই একটু বেশি কেয়ারফুল হতে হবে। সত্যি এই এত সুন্দর পুণ্যস্থানের জায়গা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কতটা সুন্দর লাগে দেখতে। এখানে হলো গঙ্গাসাগর, গঙ্গা আর সাগরের মিলনস্থল। এই যে জলটা একটু কাদা কাদা লাগছে, তবে ঠিক আছে, পুণ্য স্নান তো সবাই এখানেই করছে। আর এই হলো নদী আর সাগরের সঙ্গমস্থল, যে কারণেই বলা হয় গঙ্গাসাগর। গঙ্গা নদী আর সাগরের সঙ্গমস্থল। জায়গাটায় এসে মন থেকে বেশ একটু ভালো লাগছে। আমরা চলে এসেছি এখন গঙ্গাসাগরে। অল্প একটু পুণ্য স্নান করে নিয়ে তারপরে পুজোর দিকে এগিয়ে যাব। এরপর স্নান করে নেব, তোমাদের সাথে তারপর শেয়ার করছি। আবার আমাদের স্নান হয়ে গেল সমুদ্রে, গঙ্গাসাগরে। অন্ধকার আসছে, অন্ধকার আসছে। সত্যি বলতে এই জল কিন্তু বেশ ঘোলাটে। স্নান, এরপর যাবো কপিলমুনির আশ্রমে। আমাদের স্নান হয়ে গেল, এরপর পুজো করার জন্য এগিয়ে যাচ্ছি। তার আগে সোজা চলে যাচ্ছি ডালা আর্কেডে। এখানে ডালা আর্কেডের ভেতর দোকান রয়েছে। ডালা আর্কেডের মধ্যেই এক ছাদের তলায় প্রচুর দোকান রয়েছে, আর এখানে সমস্ত কিছু ডালা কিনতে পাওয়া যাচ্ছে। এই যে এত সুন্দর ডালা আর্কেড এখানে করা হয়েছে। আর মকর সংক্রান্তির পুণ্যতিথিতে পুরো এরিয়া জুড়েই মেলা বসে, আর তখন পুণ্যার্থীর সমাগম আরো অনেক বেশি। বন্ধুরা, এই সেই কপিল মুনির আশ্রম, ভাবতেই ভালো লাগছে। ফটো ভিডিওতে তো প্রচুর দেখেছি, কিন্তু এই প্রথম চাক্ষুষ দেখার সুযোগ পেলাম। অসাধারণ সুন্দর লাগছে। বন্ধুরা, এই জায়গায় যেভাবে এলাম আমার মনে হয় এখানে সংখ্যাগরিষ্ঠ হিসেবে আসলেই বেশি ভালো লাগবে। এখন কপিল মুনির আশ্রমে পুজো দিতে যাচ্ছি আমরা। গঙ্গাসাগরে স্নান হয়ে গেল, এবার কপিল মুনির আশ্রমে পুজো দিতে যাচ্ছি। জায়গাটা ভীষণ সুন্দর, তবে রোদটা এখন বেশ লাগছে। এখানে প্রচুর টোটোও দাঁড়িয়ে আছে, টোটো করেও কাছে পিঠে নিয়ে যাচ্ছে। আর বন্ধুরা, মন্দিরটাকে সামনে দেখে বলতে পারবো না ঠিক কতটা ভালো লাগছে। খুবই ভালো লাগছে। জয় বাবা কপিল মুনির আশ্রমে এইবার ভিতরে ঢুকে যাচ্ছি, আর তোমাদেরকে মন্দিরটাও ঘুরিয়ে দেখাচ্ছি। আর তোমরাও যখন আসবে দেখে নেবে। এখানে এমনিতে ফটো ভিডিওর কোনো বাধা নিষেধ নেই, কিন্তু তাও সময় বিশেষে জিজ্ঞেস করেই ফটো ভিডিও করা ভালো। চলে এলাম মন্দিরের ভেতরে, আর তোমাদেরকে মন্দিরটাও ঘুরিয়ে দেখাচ্ছি। খুবই সুন্দর। ব্রাহ্মণ ঠাকুর রয়েছেন, ওনারা পুজো নিচ্ছেন। আর এই যে মা কাকিমা পুজো করে দিয়ে এবার একটু আমরা ঘুরে নিচ্ছি, আর তারপরেই একটু ঘুরে আবার রওনা দেব। বৈদিক ঋষি হলেন কপিল মুনি। ভাগবত পুরাণে তার আস্তিক্যবাদ ধারাটি খুবই উল্লেখযোগ্য। হিন্দুদের বিশ্বাস তিনি ব্রহ্মার পৌত্র মুনির বংশধর। ভগবত পুরাণে 3য় স্কন্ধে কপিল মুনির বর্ণনা রয়েছে। কথিত আছে এই জায়গাতেই ওনার আশ্রম যেটা ছিল তা বর্তমানে সমুদ্রের তলায় চলে গিয়েছে। পরে কপিল মুনির ভক্তরা সাগর পাড়ে এই নতুন আশ্রম তৈরি করেন। কপিল মুনির তপস্যাস্থলই ছিল এই আশ্রম। রাজা সাগরের 60,000 পুত্র মা গঙ্গার পুণ্যস্পর্শ পান মকর সংক্রান্তিতে। সেই জন্য মকর সংক্রান্তির পুণ্যতিথিতে আজও হিন্দুরা এখানে ভিড় করে থাকেন একটু পুণ্য লাভের আশায়। এই জায়গা পুরোটাই খুবই ভালো লাগছে, শুধু জায়গাটা একটু পরিষ্কার হলে সত্যি ভীষণ ভালো লাগতো। আবার ঘুরে ফিরে এই জায়গাতে চলে এলাম, এরপর আবার ওই ভ্যানটাতে ফিরবো। অসাধারণ লাগলো কপিল মুনির মন্দির দর্শন করে ভ্যানে চেপে আবার যেভাবে তোমাদেরকে দেখালাম সোজা পৌঁছে যাচ্ছি কচুবেড়িয়ার উদ্দেশ্যে। এই সেই কচুবেড়িয়ার জেটিঘাট, আর এখান থেকে রওনা দিয়ে দিচ্ছি কাকদ্বীপের লট নাম্বার 8-এ, যেখানে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে। এখানে মোটামুটি প্রতি 15 থেকে 20 মিনিট অন্তর ভেসেল পাওয়া যাচ্ছে। আমরা আসতেই একটা ভেসেল পেয়ে গেলাম আর চেপে গেলাম। বন্ধুরা দেখো, আবার সেই সুন্দর গাংচিল পাখি এইবার আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাবে। আমরা এই যে
সেই জন্য গাংচিল পাখিও ঘুরছে। এই যে ভেসেল চলতে শুরু করেছে আর দেখো পাখিরাও ঘিরে ঘিরে ধরে আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে সোজা কাকদ্বীপের লট নাম্বার 8-এর উদ্দেশ্যে। এই যে কি অপূর্ব দৃশ্য, চাক্ষুষ না দেখলে সত্যি কল্পনা করা মুশকিল। ফটো ভিডিওতে যা দেখা যায় তা অনেকখানি কম। এই অভিজ্ঞতা সত্যি অপূর্ব সুন্দর। বন্ধুরা দেখো, এই ভেসেলও বেশ ভিড়। এখানে পুণ্যার্থীদের সাথে সাথে নিত্যযাত্রীরাও যাতায়াত করে। পৌঁছে গেলাম কাকদ্বীপের লট নাম্বার 8-এ। এবার এখান থেকে টোটো করে আমরা সোজা চলে যাচ্ছি ভারত সেবাশ্রমের উদ্দেশ্যে, যেখানে বাস রাখা আছে। আর এই জায়গাটাও দেখো ভারী সুন্দর লাগছে। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে থাকো, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন প্রচুর জায়গার ভিডিও আসছে সম্পূর্ণ তথ্য সহ। সন্ধ্যাবেলায় খুব সুন্দর ভারত সেবাশ্রমে নাম গান হচ্ছে, একটু শুনে নিচ্ছি। এরপরেই আমরা রওনা দেব নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আর বন্ধুরা, এখন সবসময় ভিডিও আসতে থাকছে, আর তোমরা সাথে থেকো, আরো বেশি বেশি করে কমেন্ট করো, আর তাহলে আমি বুঝতে পারবো তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো। আর কিছু কোয়েরিজ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো, আমি সাথে সাথে উত্তর দিয়ে দেব। সবাই খুব ভালো থেকো, খুব হ্যাপি থেকো, আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। জয় বাবা কপিল মুনি, জয় মা গঙ্গা।